This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তারা দেখলেন তো অন্তত তিনটে ক্ষেত্রে তৃণমূলের দেখানো রাস্তায় তৃণমূলের বক্তব্য ধরে সবাই দৌড়চ্ছে। তৃণমূলের মানে সাধারণ সম্পাদক অভিষেকের বক্তব্যের পেছনে না হয় এ রাজ্যের নেতারা দৌড়চ্ছেন, কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যের রেস ধরে তো ওই প্রধানমন্ত্রী ছুটছেন, গোটা ভারত ছুটছে, বিভিন্ন মুখ্যমন্ত্রীরা ছুটছেন। এবার তৃণমূলের দেখানো পথে ইন্ডিয়া হাঁটছে এটা বলতে পারলাম না, কারণ ইন্ডিয়া তো আবার তৃণমূলের দেখানো রাস্তায় শেষ পর্যন্ত হাঁটবে কি না তার গ্যারান্টি জোটের নেতারাও কেউ দিতে পারছে না। তাই বলছি, যখন তৃণমূল রাস্তা দেখাচ্ছে সেই রাস্তায় ভারত হাঁটছে, এটা বলাটা সেফ। আর যখন এভাবে শাসক দল তার দেখানো রাস্তায় ভারত হাঁটতে পারে আর কি, তখন রাজ্যের বাকি প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, মানে রাজ্যের পুলিশ বা সিআইডি, তারাই বা কেন পিছিয়ে থাকবে? তারাও রাস্তা দেখানোর দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু মানে এমনি এমনি বলছি না। দেখুন, বিরোধীরা কথায় কথায় কী বলেন, রাজ্যের পুলিশ সিআইডি এরা সব দলদাস, শাসক দলের দাস। কিন্তু পুলিশ সিআইডি যে তৃণমূলের মতোই পথপ্রদর্শক, অন্য কেউ রাস্তা দেখানোর ক্ষেত্রে তারা যথেষ্ট অগ্রণী ভূমিকা নিতে পারে, সে কথা কে বলবে? সেই কথাগুলো আমি বলবো, আজকে আছে সেই কথাগুলো, কারণ সেই কথাগুলো আজ না বললেই নয়। রাজ্য পুলিশের বেশ কিছু এফআইআরকে হাতিয়ার করে এই 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে ইডি নেমেছিল। আমরা বলেছিলাম দরজাটা খুলে দিয়েছে এই কারণ ইডি সচরাচর যেখানে নামে তাদের নামতে হলে একটা এফআইআর লাগে, যে কোনো সংস্থার, সেটা পুলিশ হতে পারে, সিআইডির মতো কোনো সংস্থা হতে পারে, বা অন্য যে কোনো তদন্তকারী সংস্থা, সেটা সিবিআই হতে পারে, বা অন্য যে কোনো কেউ। এবার এই এফআইআরটা যাকে কেন্দ্র করে 100 দিনের দুর্নীতির তদন্তে নেমেছে ইডি, সেটা পুলিশের করা। প্রথম কথা হচ্ছে, তারপরে পুলিশ দরজাটা খুলেছে। এবার 4টে জেলার 6টা জায়গায় গতকাল ঘন্টা 7 মতো তল্লাশি চালিয়েছে। 4টিখানি কথা না, কিন্তু একযোগে এতগুলো জায়গায় যখন গেছে টিম, ইনফ্যাক্ট আমরা না পাগল হয়ে গেছি। মানে এতগুলো জায়গায় যদি এতগুলো টিম বেরোয় এবং সেই টিমগুলোর পেছনে যদি নিজেদের টিম পাঠাতে হয়, আপনাদের কাছে তো খবরাখবর তুলে ধরতে হবে, তাহলে বাকি খবরের পেছনে লোক দেওয়াও মুশকিল হয়ে যায় একটা সময় আর কি। কত লোক থাকবে? এখন এত ফোর্স নিয়ে এসছে ইডি, মনে হচ্ছে তাদের যাবতীয় ফোর্স বোধহয় বাংলাতে চলে এসছে, বিভিন্ন জায়গায় যখন তখন ছিটকে ছিটকে চলে যাচ্ছে। সে আর কর্তব্য নয়, কী অবস্থা আমাদের ছেলেপুলেদের। সে যাই হোক, কিন্তু 100 দিনের কাজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রবেশ যদি ওই পুলিশের তৈরি করে দেওয়া দরজা দিয়ে হয়, তাহলে এবার মনে হচ্ছে সিআইডির তৈরি করে দেওয়া রাস্তা ধরে তারা দৌড়বে বলে ঠিক করেছে। দরজা খুলেছে পুলিশ, রাস্তা তৈরি করে দিয়েছে সিআইডি। কেন বলছি? দেখুন, 100 দিনের কাজের তদন্তে অন্যতম অভিযুক্তকে আমরা যা দেখলাম, রথীন্দ্রনাথ দে, মুর্শিদাবাদের সুজাপুর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন ভদ্রলোক। পাশের ওই মহুলা বলে আর একটা পঞ্চায়েতেরও অতিরিক্ত দায়িত্বও সামলেছেন। করিত করবো মানুষ, তার মানে পারেন আর কি, একাধিক দায়িত্ব তার উপরে দেওয়া হয়, তার মানে তিনি পারেন। কিন্তু মুশকিল হচ্ছে, কিছু কিছু মানুষের কাজের প্রতি এত উৎসাহ, তারা নাকি প্রয়োজনের বেশি কাজ করে ফেলেন। আর তার থেকেও বড় কথা, যখন এই বেশি কাজটা করেন তখনই একটু মুশকিল হয়ে যায়, জানেন তো, কারণ বেশি আত্মিক একটা যোগ তৈরি হয়ে যায়, তো সবটাকে আপন মনে করে নেন, কাজকে আপন মনে করে নিয়েছিলেন হয়তো, সেই জন্য 100 দিনের প্রকল্পের বিভিন্ন যে বরাদ্দ টাকা পয়সা, সেগুলোকেও নাকি তিনি আপন বলে ভেবে নিয়েছিলেন বলেই তো অভিযোগটা উঠছে। এটা হয় আর কি, মানে এটা ওই সব কিছু নিজের মতো করে ভাবতে গেলে এটা ভাববো ওটা ভাববো না, হয় নাকি? তাই জন্য ওই টাকা পয়সাগুলোকেও নিজের মতো করেই নাকি তিনি ভেবেছেন, এটাই সবাই বলছে ঠলছে আর কি। তো রথীন্দ্রনাথ দে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থাকার সময় নাকি 100 দিনের প্রকল্পের টাকা এদিক ওদিক করেছেন, এই অভিযোগ উঠেছে। নিজের বোনের নামে অ্যাকাউন্ট খুলে নাকি তিনি ওই প্রকল্পে টাকা পয়সা সরিয়েছেন বলে অভিযোগ। কিন্তু এই অভিযোগ তো একমাত্র অভিযোগ নয়। সুজাপুরের পর রথীন্দ্রনাথ যখন মুর্শিদাবাদের নওদায় পোস্টেড ছিলেন, তখনও নাকি 100 দিনের টাকা তছরূপ করেছেন বলে শোনা গিয়েছিল, সেই অভিযোগও আছে। সেই 2021 সালে রথীন্দ্রনাথের বিরুদ্ধে দুটো এফআইআর দায়ের হয়েছিল।
বেলডাঙ্গা থানায় দায়ের হওয়া সেই দুটো এফআইআরের ওপর ভিত্তি করে সিআইডি পর্যন্ত তদন্তে নেমে পড়েছিল। এবার খেয়াল করে দেখুন 2021 তখন কিন্তু এ রাজ্যে ইডি সিবিআই এইভাবে প্রাতঃভ্রমণ আর সান্ধ্যভ্রমণে বেরোতে শুরু করেনি আর কি। তখন পর্যন্ত ব্যাপারটা এই পুলিশ আর সিআইডি স্তরেই ছিল, সিআইডি নেমেছিল। এবার যারা মনে করেন যে পুলিশের তদন্ত তো তারা মানে পুলিশের তদন্ত মানে 18 মাসে বছর, এটাও এক্ষেত্রে তারা কমপ্লিটলি ভুল। তাদের ভুল প্রমাণ করে রথীন্দ্রনাথের বিরুদ্ধে তদন্ত শেষ করে চার্জশিট পর্যন্ত জমা দিয়ে দিয়েছিল সিআইডি। জমা দিয়েছিল এখানেও করে না, একদম কোর্টে জমা দিয়েছিল আর কি, হাইকোর্টে জমা পড়ে গেছিলো। কিন্তু তারপরেই হঠাৎ কী যে হলো, কে কি বললেন বা কে কি ভাবলেন বা কে আঙুল তুলে কি বললেন কেউ জানে না কী হলো আর কি। এত কাণ্ড হওয়ার পর হঠাৎ দেখা গেল 100 দিনের কাজে ওই দুর্নীতির তদন্ত হঠাৎ একদম স্ট্যান্ড স্টিল হয়ে গেল। আর তারপর থেকে এক চুলো এগোয়নি ব্যাপারটা, আর কেউ এগোয়নি, না সিআইডি এগিয়েছে না রাজ্য পুলিশ এগিয়েছে। আচ্ছা, তারা যদি কাজটা সেই সময় শেষ করে ফেলতেন তাহলে এখন হয়তো ইডির এরকম তদন্তে নামার কোনো প্রয়োজন হতো না। এত দৌড়ঝাঁপ, একটার পর একটা যে তারা বিভিন্ন দুর্নীতিতে ঢুকে পড়ছেন, কি হয়রানি কি বলবো, এসব কিছু হতো না। সেটা তো হয়নি। সিআইডি চার্জশিট জমা দেওয়ার পরেও এই তদন্ত ধামাচাপা পড়ে গেছিল। কার নির্দেশে ওই বললাম, কে জানে। এই কেসটা এতদিন পর ইডি হাতে নিয়েছে, আর ওই চার্জশিট থেকেই কিন্তু যাবতীয় মানে ওখানে তো একটা চার্জশিট কখন জমা পড়ে, যখন মোটামুটি প্রাথমিক তদন্ত সব কিছু শেষ করে ফেলা হয়, একটা জায়গায় পৌঁছে তখন চার্জশিটটা দেয়। তো প্রাথমিক কাজ তো করে ফেলা আছে, তারাও সেইখান থেকেই ক্লিউ নিচ্ছে। আর জানা যাচ্ছে ওই রথীন্দ্রনাথ 100 দিনের প্রকল্পে কতটা পরিশ্রম করেছেন এবং কিভাবে করেছেন। ইডি সব দেখছে, জেনেছে, ওই সিআইডি সব কিছু সাজিয়ে রেখেছিল তাদের জন্য। হয়তো এই দিনের অপেক্ষাতেই ছিল, নিজেরা পারলাম না, কেউ না কেউ কোনো দিন হয়তো আমার অসমাপ্ত কাজ শেষ করবে। ইডি এখন সেই দায়িত্ব নিয়ে নিয়েছে। তদন্তের মুঠোয় আপাতত জেলে বাকিপুর জ্যোতিপ্রিয়। রেশনের ধাঁচেই 100 দিনের তদন্তে ইডি। মঙ্গলবার মুর্শিদাবাদে রথীনদের বাড়িতে তল্লাশি চালানো হয়। মঙ্গলবারই প্রথমবার রথীনের নামের পাশে অভিযুক্ত শব্দটা বসলো এমন নয়, আগেই 100 দিনের টাকা 9-6 অভিযোগে রথীনের বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি। চার্জশিটও পেশ করে, কিন্তু তলবের পর একবারও কমিটির সামনে হাজিরা দেননি রথীন। 2021-এ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়। জেলা শাসকের নির্দেশে এফআইআর হলেও চার্জশিট দেওয়া নিয়ে প্রশাসনের অন্দরে জল ঘোলা হয়েছিল বিস্তর। কেন জল ঘোলা, কেন চার্জশিট দিয়েও আর তদন্ত এগোয়নি সিআইডি? রথীন্দ্রনাথকে আড়াল করতে কারা সক্রিয়, তারা কি প্রভাবশালী? উত্তরগুলো এতদিনে মেলেনি, এবার কি মিলবে? চার্জশিটে রথীনের পাশাপাশি নাম ছিল সরকারি কর্মী ওয়াশিকুর রহমানেরও। তার বাড়িতে পৌঁছেছিল TV9 বাংলা। ওয়াশিকুরের হদিশ মেলেনি। বেলডাঙ্গা পঞ্চায়েতের বর্তমান প্রধানের সাফাই, দুর্নীতি আমি তো আগেকার প্রধানের ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি নতুন পঞ্চায়েতে এসেছি, আমি আশাকালীন পঞ্চায়েত খুব ভালো সুস্থভাবে চলছে, পঞ্চায়েতের কোনো দুর্নীতি এখনো নেই। অতীতের কালিকে এত সহজে মোছা যাবে? ইডি কি সেটা হতে দেবে আদৌ? একটা বিস্তীর্ণ অঞ্চলে যারা নিজেদের হাত যশে 100 দিনের টাকা, 100 দিনের বিভিন্ন প্রকল্পের টাকা এগুলোকে 9-6 করেছেন বলে শোনা যাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্তে নেমে কেন হঠাৎ হাত গুটি নিতে বাধ্য হয়েছিল সিআইডি? চার্জশিট জমা দেওয়ার পর কেনই বা রাজ্য পুলিশ প্রশাসনের কোনো কর্তার কাছ থেকে হয়তো ধমক খেয়েছিলেন বলে শোনা যাচ্ছে। এবার পুলিশের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য থাকতে পারে, আর রথীন্দ্রনাথের বিরুদ্ধে সেখানেও তো একাধিক অভিযোগ, একাধিক পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগসাযোগ করেই নাকি তিনি 100 দিনের কাজের টাকাগুলো সব ইধার উধার করেছেন। অভিযোগ সবটা এখন অবধি প্রমাণ করতে হবে, মানে বখরা দিয়েই বাকিটা নিজে হজম করেছেন বলে সবাই অভিযোগ তুলছে। কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে রথীন্দ্রনাথ রাজনীতির শর্ত পূরণ করেই যাবতীয় পরিশ্রমগুলো করেছেন। মানে এটা তো পার্সেন্টেজের ভাগাভাগির ব্যাপার কোথাও না কোথাও থাকে, ওই কাটমানির কথা নয়তো আসে থেকে, সবার মুখেই তো আমরা কাটমানির কথা শুনেছি। মানে ব্যতিব্যস্ত হয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে তো ওই কাটমানি ফেরত দেওয়ার কথা বলতে হয়েছে। সেই কাটমানির বন্দোবস্ত করেই তার মানে 100 দিনের ওই যোগ্য শ্রমিকদের টাকা কেউ সরিয়েছেন আর কি। নিজের বোনকে সুপারভাইজারের পদে বসিয়ে কলকাঠি নেড়েছেন, এত কিছু করেছেন, অথচ দেখুন কেউ টু শব্দটি করেনি। এটাই তো আশ্চর্যের। আর আশ্চর্য নয় ঠিক, এটাই বরঞ্চ ক্লিউ দিয়ে দিচ্ছে
ইঙ্গিত দিচ্ছে যে কেন সিআইডি চেষ্টা করেও কিছু করতে পারেনি। কেন পারেনি সেটা অবশ্য এখন ইডি উত্তর খুঁজতে শুরু করেছে আর কি। কিন্তু রাজনৈতিক নেতারা তাদের অবশ্য অত তট্টর সইছে না। মানে ইডি কতদিনে এই সমস্ত তদন্ত শেষ করবে, তারা পুলিশের থেকে দ্রুত গতিতে করবে কি না, সিআইডির থেকে দ্রুত গতিতে করবে কি না, না অনেক বেশি টাইম লাগাবে, শেষ পর্যন্ত আদৌ পৌঁছবে কিনা কোথাও, এই সমস্ত রিস্ক ফ্যাক্টরের মধ্যে তারা নেই। তারা হাতে গরম ইস্যু পেয়েছেন, ব্যাস ঝাঁপিয়ে পড়েছেন। তারা রথীরথের পেছনে কে কে থাকতে পারেন তার আইডিয়াটা নিজেরাই করে নিয়েছেন আর জনগণকে দিতে শুরু করে দিয়েছেন। এই জন্যে নেতাদের আমরা এত পছন্দ করি। আমাদের কখনো টেনশনে রাখেন না, অহেতুক টেনশনে রাখেন না, সময় নষ্ট করান না, কোথাও কিচ্ছু উৎকণ্ঠা বাড়ান না, ঝপাঝপ তারা আমাদের তাদের মতো করে রাস্তা দেখিয়ে দেন। চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানরেগার চুরির তদন্ত চায়, আবাসের চুরির তদন্ত চায়, চোরেরা জেলে যাক দেখতে পায়। 100 দিনের কাজের কারণে যাদের উনি টাকা দেবেন বলেছেন 21 লক্ষ লোককে দিন, মানুষের প্রাপ্য অবিলম্বে দিতে হবে, দিন। কিন্তু সরকারের নাকি টাকা নেই অথচ সরকার টাকা দেবে, এটা কি তাহলে কারোর কালো টাকা সাদা করার কোনো ব্যবস্থাপনা হচ্ছে নাকি? তাহলে কি বুঝলেন? রাজ্যের নেতা, সর্বভারতীয় নেতা, রাজ্যের পুলিশ সিআইডি, সর্বভারতীয় ইডি সিবিআই, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোক, বিভিন্ন জোন, বিভিন্ন মত, বিভিন্ন পথ। ওই পথ বললেই মনে পড়ে এই গোটা পরিস্থিতিটা সেই রকমই। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। এবার আমরা কি আর কে অন্তর্যামী কিছুই আমরা বুঝি না আর কি। কিন্তু দেব বললে আবার দেবের কথাটাও সেটাই কি আমরা খুব বেশি জানি? দেব কী ভাবেন? এই যে দেবের যে কি হয়, দুদিন আগে আচমকা ঘাটাল কলেজ, ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতি, বীরসিংহ উন্নয়ন পর্ষদ, সব জায়গা থেকে তো 3টে জায়গা থেকে একসঙ্গে তৃণমূলের সাংসদ পদত্যাগ করে বসে রইলেন। তার আগের থেকে শোনা যাচ্ছিল যে তিনি ছাড়তেও পারেন, ছাড়বো করছেন, থাকতে চাইছেন না, কেন ঠিক পোষাচ্ছে না ব্যাপারটা আর কি। সেদিনই মনে হচ্ছিল যে এই 3টে পদ ছাড়লেন নাকি গাঁত থেকে দায়টা ঝেড়ে ফেললেন। তাই যদি হয় কিসের দায়, সেই উত্তরটা যখন খুঁজছিস হবে তখন দেব ফের আজকে একটা ইঙ্গিতপূর্ণ ছবি পোস্ট করেছেন ফেসবুকে, জানেন তো? আজ লোকসভায় বসে ছবি তুলেছেন আর ক্যাপশনে লিখেছেন ফিউ মোর আওয়ার্স, আর কয়েক ঘন্টা। আসলে যারা সংসদে খুব রেগুলার না তাদের ওই সংসদের ছবি তোলার ব্যাপারটা, আর যারা শোবিজে রয়েছেন তারা ছবি তুলবেন আর নতুন কথা কি, যেখানেই যাবেন আরে ঢেকি স্বর্গে গেলেও তো ধানই ভাঙে, তা এতে আর নতুন কথা কি, ছবি তুলেছেন তো ঠিকই আছে। আর কিন্তু ওই যে লেখাটা সাসপেন্স দেখুন, কয়েক ঘন্টা পরে কী হবে সেটা খোলসা করেনি। আসলে অভিনেতার থেকে তো নেতা হয়েছেন, ইদানিং বিভিন্ন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন, হয়তো ইদানিং সেরকমভাবে বিভিন্ন সিনেমাগুলো সেরকম হিট হয়নি, কিন্তু গল্পগুলো যাতে টান থাকে তাই সাসপেন্স ক্রিয়েট করতে চেয়েছেন, এইটা বুঝতে পেরেছি। মানে এই অভিনেতারা কি চান সেটা আমরা এই একটা জায়গায় বুঝে যাই, কিন্তু ওই একটা জায়গায় নেতা আর অভিনেতা দুটোই তো মিলে যায়, তাই না? ওইখানে আবার জট পেকে যায়। কিন্তু তারপরেও কয়েকটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। দেখুন, আজ বাজেট অধিবেশনের শেষ দিন ছিল, তারপর লোকসভা ভোট, তাহলে তো লিখতেই পারেন ফিউ মোর আওয়ার্স, এরপরে তো আর কিছু নেই, এই সোজা ভোট। এটাকে তিনি ঠিক করে নিয়েছেন যে ওই ভোটটা ওটা ভোটের মতো হবে, তিনি আর রাজনীতির ত্রিসীমানায় ঘেঁষবেন না। দেখুন, নেড়া একবারই বেলতলায় যায়, কিন্তু তিনি তো ইতিমধ্যে 2বার ঘুরে এসছেন, ঘাটাল লোকসভা আসনে 2বার প্রার্থী হয়েছেন, 2বারই জিতেছেন। তাহলে তিনি কি আর তৃতীয়বার বেলতলায় যেতে চাইছেন না? তাহলে অন্তত একটা উত্তর পাবো, কবার বেলতলায় যায়? 2বার, তৃতীয়বার নয়। কিন্তু দুর্নীতি ইস্যুতে রাজ্যে যখন তোলপাড়, তার দল যখন চাপে, তখন এরকমভাবে চলে যাওয়াটা কি খানিকটা দায়িত্ব এড়ানো নয়? মানে তৃণমূলের মায়া কাটাচ্ছেন, রাজনীতি থেকে যা পাওয়ার কথা ছিল সব পাওয়া হয়ে গেছে, এটা একটা হতে পারে, কিন্তু দলনেত্রীর শিক্ষা সেটা কি এরকমভাবে ভুলে যাওয়া যায়? তৃণমূল নেত্রী স্বয়ং কিন্তু তৃণমূল নেতাদের বারবার বুঝিয়েছেন, আমি নয় আমরা মন্ত্রে দীক্ষিত করেছেন দলনেত্রী স্বয়ং, ব্যক্তিগত স্বার্থ বলে দলগত চিন্তা করতে বলেছেন। আর ঠিক সেই সময় এরকমভাবে একজন কেউ নিজের প্রফেশনাল কেরিয়ারের কথাটাকেই বেশি গুরুত্ব দিয়ে
পলিটিক্যাল কেরিয়ারটা বিসর্জন দেবেন? এটা হতে পারে? মানে কি ভাবছেন ওই বললাম তো, স্বার্থপরের মতো লোকসভা ভোটের আগে দলের কথা চিন্তা ভাবনা না করে শুধু নিজের কথা ভাববেন কি না, নাকি দলের কথা ভাববেন, সেটা দলকেই তিনি নাকি জানিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো দিন কয়েক আগে পশ্চিম মেদিনীপুরের ওই জেলা সংগঠনের বৈঠকে দেবকে নিজের পাশে বসিয়েছিলেন, বলেছিলেন ঘাটাল থেকে দেবকেই প্রার্থী করবে দল। এবার তৃণমূল নেত্রীর কথা দলের মধ্যে, সেটাই তো ফাইনাল, তারপর তার কোনো কথা হয় না। তারপরেও কেন তিনি 3টে পদ থেকে ইস্তফা দিলেন বা সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে হেয়ালি রাখলেন? এটাও কি বিশুদ্ধ রাজনৈতিক কারণে? একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে জানেন তো, অডিওটার কণ্ঠস্বর, তার সত্যতা, এগুলো TV9 বাংলা যাচাই করে দেখেনি, আমরা যাচাই করিনি। কারণ এই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা যে কি হ্যাপার কাজ, আর সেটা যে কবে তার ফলাফল পাওয়া যায় তার যে কত ঝক্কি, সে তো ওই কালীঘাটের কাকুর ক্ষেত্রে সবাই দেখেছেন, সুজয় কৃষ্ণ ভদ্র। কত কাঠ খড় পুড়িয়ে কত নাটকীয়তার পর তার গলার স্বরের নমুনাটা পাওয়া গেছিল। আজ পর্যন্ত সেই নমুনা পরীক্ষার রেজাল্টটা জানতে পেরেছেন? আমরা তো পারিনি। এবার ইডি যদি জানতে পারতো তাহলে নিশ্চয়ই আদালতে জানাতো, আমাদেরও নিশ্চয়ই জানাতো, কিন্তু তা যখন এতদিনেও হয়নি, তখন হয় ওই ভয়েস স্যাম্পল পরীক্ষার ব্যাপারটা অত্যন্ত জটিল, এখনও হয়নি, অথবা হওয়ার পরেও সেটা পেশ করার মতো নিশ্চিত জায়গায় পৌঁছানো যায় না। তাই ওই সমস্ত ভয়েস স্যাম্পল পরীক্ষার ব্যাপারটা থেকে আমরা দূরে থাকি। তাই আপনাদের সতর্ক করে দিচ্ছি যে এটা কার গলা কী গলা আমরা জানি না, আমরা যা শুনেছি আপনাদের শোনাতে পারি, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, ভাইরাল হয়েছে, এমনিও শুনে নিতে পারেন। আমরা ওরকম একটা মিডিয়া হিসেবে আপনাদের শোনালাম আর কি। শুধু বলতে পারি যে লোকে বলছে এই ভাইরাল অডিও ক্লিপে নাকি ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুয়ের গলা শোনা গেছে, যে শঙ্করের সাথে ঘাটালের সাংসদের সম্পর্কটা সেটা আবার নাকি খুব একটা ভালো ঠালো নয়। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারবে তারাই হচ্ছে হিরো। আর ওই ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে।